কই গো ছোট্ট বন্ধুরা, তোমাদের গল্পমণি তো এসে গেছে। এবার দেখার যে ঠিক কি হচ্ছে, হরিমতি আর আমি কতটা কি করে উঠতে পারলাম। মনমথো নির্লিপ্ত অবিচলিত কৌতূহলের সঙ্গে সব কিছু পর্যবেক্ষণ করতে লাগলো। এমন সময় একদিন মধ্যাহ্নে তার ঘরের মেঝেতে একখানা চিঠির কিছুটা ছেঁড়া অংশ কুড়িয়ে পেলাম। জোড়া দিয়ে দিয়ে একটা অসম্পূর্ণ বাক্যও বের করলাম। বাক্যটা ছিল, আজ সন্ধে 7টার সময় গোপনে তোমার বাড়িতে। অনেক খুঁজেও আর কিচ্ছু বের করতে পারলাম না। আমার ভেতর একদম পুলকিত হয়ে উঠল। মাটির মধ্যে থেকে যেন কোনো একটা গুপ্তধন পেয়েছি, বা প্রত্নতত্ত্ববিদের মতন একখানা হাড়। সেই আনন্দে সজাগ হয়ে উঠল আমার অবস্থা। আমি জানতাম আজ রাত 10টার সময় আমাদের বাড়িতে হরিমতির আবির্ভাব হবার কথা আছে। ইতিমধ্যে সন্ধে 7টার সময় সে চলে এসেছে। ব্যাপারখানা কি? ছেলেটার যেমন সাহস তেমনই তীক্ষ্ণ বুদ্ধি। যদি কোনো গোপন অপরাধের কাজ করতে হয়, তবে ঘরে যেদিন কোনো একটা বিশেষ হাঙ্গামা, সেই দিন অবকাশ বুঝেই করা ভালো। প্রথমত, প্রধান ব্যাপারের দিকে সকলের দৃষ্টি থাকে। দ্বিতীয়ত, যেদিন যেখানে কোনো বিশেষ সমাগম আছে, সেদিন সেখানে কেউই গোপন ব্যাপারের অনুষ্ঠান করবে এটা কেউ মনে করে না। হঠাৎ আমার সন্দেহ হলো, আমার সঙ্গে নতুন বন্ধুত্ব এবং হরিমতির সঙ্গে এই প্রেমের অভিনয়, এটাকেও মনমতো আপন কার্যসিদ্ধির উপায় করে নিয়েছে কি? এই জন্য সে আপনাকেও ধরা দেয় না, আবার নিজেকে ছাড়িয়েও নেয় না। আমরা তাকে তার গোপন কার্য থেকে আড়াল করে রেখেছি, হয়তো সেটাই। সকলেই মনে করছে যে সে আমাদের নিয়েই ব্যস্ত আছে। সেও সেই ভুলেই একদম ডুবে রয়েছে। তর্কগুলো একবার ভেবে দেখো। যে বিদেশি ছাত্র ছুটির সময় আত্মীয় স্বজনের অনুনয় বিনয় অপেক্ষা করে একদম শূন্য বাড়িতে একা পড়ে থাকে নির্জন জায়গায়, তার যে প্রয়োজন আছে এই বিষয়ে কি কারোর সংশয় থাকতে পারে? অথচ আমি তার বাড়িতে এসেছি, তার নির্জনতা ভেঙেছি, আবার একটা মেয়েকেও এনেছি, নতুন উপদ্রব তৈরি করেছি। কিন্তু এটা সত্ত্বেও সে বিরক্ত হয় না, বাড়িও ছাড়ে না, আমাদের সঙ্গী থেকেও দূরে থাকে না। অথচ হরিমতি অথবা আমার প্রতি তার তিল মাত্র আসক্তি জন্মায়নি, এটা নিশ্চিত সত্য। এমনকি তার অসতর্ক অবস্থায় বারবার লক্ষ্য করে দেখেছি, আমাদের প্রত্যেকের প্রতি তার একটা আন্তরিক ঘৃণা যেন ক্রমেই প্রবল হয়ে উঠছে। এর একমাত্র তাৎপর্য এই যে, এই সাফাইটুকু যদি সে রাখতে পারে, তবেই সে নির্জনতার সুবিধাটুকু উপভোগ করতে পারে। না হলে আমার মতন একজন নবপরিচিত লোক, তাকে কি আর ঢুকতে দেয়? ইতিমধ্যে মনমথোর আচরণ যেরকম নিরর্থক এবং সেরকমই সন্দেহজনক ছিল, আমাদের আসার পর তা সম্পূর্ণরূপে হারিয়ে গেল। কিন্তু একটা দূরের কথা মুহূর্তের মধ্যে বিচার করে দেখতে পারে, এত বড় মতলবী লোক যে আমাদের বাংলাদেশে জন্মগ্রহণ করতে পারে, এটা চিন্তা করেই আমি খুব আনন্দ পেলাম। মনমতো যদি কিছু মনে না করে, তবে বোধহয় আমি তাকে দুহাতে বুকে জড়িয়ে ধরতে পারতাম। সেদিন মনমথোর সঙ্গে দেখা হওয়া মাত্র তাকে বললাম, আজ তোমাকে সন্ধে 7টার সময় হোটেলে খাওয়াবো সংকল্প করেছি। শুনে সে একটু চমকে উঠল। পরে তৎক্ষণাৎ আত্মসম্বরণ করে বলল, ভাই মাফ করো, আমার পেটের অবস্থা আজ বড় শোচনীয়। হোটেলের থানায় মনমথোর কখনো কোনো কারণে অভিরুচি দেখিনি। আজ তার অন্তরিন্দ্রিয় নিশ্চয়ই নিতান্ত দুরূহ অবস্থায় উপনীত হয়েছে। সেদিন সন্ধ্যের আগে আমার বাড়িতে থাকার কথা ছিল না, কিন্তু আমি সেদিন গায়ে পড়ে নানা কথা পেরে বিকেলের দিকে কিছুতেই আর উঠবার গা করলাম না। মনমথো মনে মনে অস্থির হয়ে উঠতে লাগলো। আমার সব মতের সঙ্গে সে সম্পূর্ণ সম্মতি প্রকাশ করলো, কোনো তর্কে গেল না, কোনো প্রতিবাদ করলো না। অবশেষে ঘড়ির দিকে তাকিয়ে একটু ব্যাকুল হয়েই উঠে দাঁড়ালো, বলল, হরিমতিকে আজ আনতে যাবে না? আমি চমকে উঠে বললাম, হ্যাঁ হ্যাঁ,
সে কথা তো ভুলেই গেছিলাম। তুমি ভাই খাবার তাহলে তৈরি করে রেখো, আমি ঠিক 10:30টায় রাতে তাকে এখানে নিয়ে এসে উপস্থিত করব। এই বলে আমি চলে গেলাম। আনন্দের নেশা আমার সর্বশরীরের মধ্যে রক্তের সঞ্চরণ করতে লাগলো। সন্ধে 7টা যেই বাজলো, মনমথর যে প্রকার উৎসুক্য দেখলাম, আমার উৎসুক্য তার থেকে কম ছিল না। আমি আমাদের বাড়ির অনতি দূরে লুকিয়ে থাকলাম। প্রেয়সী সমাগম হওয়ার মতন প্রণয়ী যেরকম মুহুর্মুহু ঘড়ি দেখে, আমিও ঠিক সেরকম দেখলাম। গোধূলির অন্ধকার ঘন হয়ে এলো, রাজপথে গ্যাস জ্বলবার সময় হলো। এমন সময় একটা দরজা বন্ধ করা পালকি আমার বাড়ির মধ্যে ঢুকলো। ওই আচ্ছন্ন পালকিটার মধ্যে একটা চোখের জলে ভেজা, ঘোমটাম পড়া, একটা মূর্তিমতী ট্র্যাজেডি কলেজের ছাত্রনিবাসের মধ্যে কয়েকটা উড়ে বেয়ারার কাঁধে চেপে ঢুকলো এবং হাই হুই শব্দে অত্যন্ত অনায়াসে সহজভাবে। এটা কল্পনা করেই আমার ভেতর আবার আনন্দ হলো। আমি আর দেরি করতে পারলাম না। কিছুক্ষণ পরেই ধীরে ধীরে সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম। ইচ্ছে ছিল গোপনে লুকিয়ে দেখবো শুনবো, কিন্তু তা ঘটল না। কারণ সিঁড়ির সামনে ঘরের সিঁড়ির দিকে মুখ করে মনমথ বসেছিল এবং ঘরের অপর প্রান্তে বিপরীত মুখে একজন নারী, যার মাথা ঘোমটা দিয়ে ঢাকা, সে খুব আস্তে আস্তে কথা বলছে। যখন দেখলাম মনমথ আমাকে দেখতে পেয়েছে, তখন দ্রুতই একদম ঘরের মধ্যে ঢুকে গেলাম। ভাই, ঘড়িটা ফেলে এসেছি, এটা নিতে এলাম। মনমথ এমনই অভিভূত হয়ে পড়ল যে তক্ষুনি সে মাটিতে পড়ে যাবে এরমই মনে হলো। আমি কৌতুক আর আনন্দ এই দুটোতেই প্রচন্ড খুশি হয়ে উঠলাম। বললাম, ভাই অসুখ করেছে নাকি? সে কোনো উত্তর দিতে পারল না। তখনও সে কাঠের পুতুলের মতন আড়ষ্ট হয়ে মেয়েটির দিকে ফিরে জিজ্ঞেস করলো, আপনি মনমথর কে হন? কোনো উত্তর পেলাম না, কিন্তু দেখলাম তিনি মনমথর কেউই হন না, আমারই স্ত্রী হন। তারপর কি হলো সকলে জানেন। এই আমার ডিটেকটিভ পদের প্রথম চোর ধরা। আমি কিছুক্ষণ পরে ডিটেকটিভ মহিমচন্দ্রকে বললাম, মনমথর সঙ্গে তোমার স্ত্রীর সম্বন্ধ সমাজ বিরুদ্ধ নাও হতে পারে। মহিম বলল, না হয় সম্ভব। আমার স্ত্রীর বাক্স থেকে মনমথরই চিঠিখানা পাওয়া গেছে বলে একটা চিঠি আমার হাতে দিল। সেটা নিচে রইল। চিঠিটা হলো, সুচরিতাসু, হতভাগ্য মনমথর কথা তুমি বোধ করি এতদিনে ভুলে গেছ। ছোটবেলায় যখন কাজী বাড়ির মামার বাড়ি যেতাম, তখন সর্বদাই সেখান থেকে তোমাদের বাড়ি গিয়ে তোমার সঙ্গে অনেক খেলা করেছি। আমাদের সে খেলাঘর এবং সে খেলার সম্পর্ক ভেঙে গেছে। তুমি জানো কি না বলতে পারি না। একসময় ধৈর্যের বাঁধ ভেঙে এবং লজ্জার মাথা খেয়ে তোমার সঙ্গে আমার বিয়ের সম্বন্ধের চেষ্টাও করেছিলাম, কিন্তু আমাদের বয়স প্রায় এক বলে দুই বাড়ির কর্তারাই রাজি হলেন না। তারপর তোমার বিয়ে হয়ে গেল। 4-5 বৎসর আর তোমার কোনো সন্ধান পাইনি। আজ 5 মাস হলো তোমার স্বামী কলকাতায় পুলিশের কাজ নিয়ে শহরে বদলি হয়েছেন। খবর পেয়ে আমি তোমার বাসা সন্ধান করে বার করেছি। তোমার সঙ্গে সাক্ষাতের দুরাশা আমার নেই, অন্তর্যামী জানেন। তোমার গার্হস্থ সুখের মধ্যে উপদ্রবের মতন ঢুকতেও আমি চাইনি। সন্ধ্যের সময় তোমাদের বাসার সামনে একটা গ্যাস পোস্টের তলায় আমি সূর্যাপোষকের মতন দাঁড়িয়ে থাকি। তুমি ঠিক 7:30টার সময় একটা উজ্জ্বল কেরোসিন ল্যাম্প নিয়ে প্রতিদিন তোমাদের দোতলার দক্ষিণ দিকের ঘরের কাঁচের জালনাটার সামনে রাখো। ঠিক সেই সময় মুহূর্তকালের জন্য তোমার ওই আলোয় উজ্জ্বল মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে। তোমার সম্বন্ধে আমার একটাই অপরাধ, এইটুকুই। ইতিমধ্যে ঘটনাক্রমে তোমার স্বামীর সঙ্গে আমার আলাপ এবং ক্রমে ঘনিষ্ঠতাও হয়েছে। তার চরিত্র যেরকম দেখলাম, তাতে বুঝতে বাকি নেই যে তোমার জীবন সুখের নয়। তোমার প্রতি আমার কোনো প্রকার সামাজিক অধিকার নেই, কিন্তু বিধাতা তোমার দুঃখকে আমার দুঃখে পরিণত করিয়েছেন যে সেই দুঃখমোচনের চেষ্টাভার আমার ওপরই তিনি দিয়েছেন। অতএব আমার স্পর্ধা মাপ করে শুক্রবার সন্ধেবেলায় ঠিক 7টার সময় গোপনে পালকি করে একবার
মিনিট 20 জন্য আমার বাড়িতে এলে আমি তোমাকে তোমার স্বামী সম্বন্ধে কতগুলো গোপন কথা বলতে চাই। যদি বিশ্বাস না করো এবং যদি সহ্য করতে পারো তবে তৎসম্বন্ধে প্রমাণও দিতে পারি এবং সেই সম্বন্ধে কতকগুলি পরামর্শও দিতে পারি। আমি ভগবানকে অন্তরে রেখে আশা করছি সেই পরামর্শ মতো চললে একদিন তুমি সুখী হতে পারবে। আমার উদ্দেশ্য সম্পূর্ণ নিঃস্বার্থ নয়। কিছুক্ষণের জন্য তোমার সামনে দেখব, তোমার কথা শুনবো, কিছুক্ষণের জন্য তোমার পা পড়বে আমার বাড়িতে, যেটা আমার সুখ স্বপ্ন বলে মনে হবে। এরম আকাঙ্ক্ষাও আমার ভেতরে আছে। যদি আমাকে বিশ্বাস না করো এবং যদি এই সুখ আমাকে না দিতে চাও তবে সে কথা আমাকে লিখো, আমি চিঠিতেই তোমাকে বাকিটা জানাবো। যদি চিঠি লিখবারও বিশ্বাস না থাকে তবে আমার এই চিঠিটা তোমার স্বামীকে দেখিও, তারপরে আমার যা বক্তব্য আমি তাকেই বলবো। ইতি তোমার নিত্য শুভাকাঙ্ক্ষী শ্রীমন মথুনাথ মজুমদার। আশা করি এরপরে এই গল্পটার আর বলার কিছু নেই, কারণ ডিটেকটিভের তারপর কি অবস্থা হয়েছিল সে তো সবারই জানা। কারণ তার স্ত্রী তার সহকর্মীকে তার প্রেমিকা ঠাউরে। বাকিটা থাক, পরের দিন দেখা হবে নতুন একটা গল্প নিয়ে। আজ তবে আসি, ধন্যবাদ।